দশম শ্রেণী ইতিহাস বিষয়ের পঞ্চম অধ্যায় আমরা পড়াশোনা করছিলাম। আগের এই ভিডিও লেকচারে আমরা আলোচনা করেছি কিভাবে ছাপাখানার বিস্তার হলো, ডেভেলপমেন্ট অফ প্রিন্টিং প্রেস ইন ইন্ডিয়া। শুধুমাত্র ছাপাখানার বিস্তার হলে তো হবে না। একদিকে যেমন প্রয়োজন ছাপাখানার বিস্তার তখনই ভালো হবে, এই ডেভেলপমেন্ট তখনই ভালো করবে যদি তার অপোজিটে ভালো পাঠক পাওয়া যায়, অর্থাৎ অধিক সংখ্যক রিডার এবং পাবলিকেশন, বই প্রকাশ, এইগুলো খুব প্রয়োজনীয়। প্রেস ইমপ্রুভমেন্ট এবং ভালো পাঠক তৈরি, এর মধ্যে যেটি গুরুত্বপূর্ণ অংশ সেটি হলো শিক্ষা বিস্তার। কারণ একদিকে যেমন এই প্রিন্টিং প্রেসের ডেভেলপমেন্ট হচ্ছে, তেমন পাঠক যখন এই বইগুলি একসাথে পড়ছে, বিভিন্ন ধরনের পাঠক, সেটি সরাসরি শিক্ষা বিস্তারকে প্রভাবিত করছে। সুতরাং বলাই যায় যে ছাপাখানার বিস্তারের সঙ্গে শিক্ষা প্রসারের একটা পারস্পরিক সম্পর্ক আছে। There is a relation between development of printing press and growth of education in 19th century Bengal. সুতরাং আজকে আমাদের আলোচনার মূল বিষয় রিলেশন অফ ডেভেলপমেন্ট অফ প্রিন্টিং প্রেস in the growth of education or dissemination of knowledge. জ্ঞান ও শিক্ষা বিস্তারে এই প্রিন্টিং প্রেসের ডেভেলপমেন্ট বা গ্রোথ কেমনভাবে প্রভাব বিস্তার করেছিল এবং এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক। আমাদের ক্লাস 10-এর যে কোনো টেক্সট বুক খুললে তোমরা সাধারণত যেগুলো পাবে সেখানে দেয়া আছে যে এই প্রেসগুলো কিভাবে কোন বছরগুলিতে কী ধরনের বই প্রকাশ করে প্রিন্টিং প্রেসের ডেভেলপমেন্টকে ফ্যাসিলিটেট করছে বা শিক্ষা বিস্তারকে সাহায্য করছে। কিন্তু ইফ উই হ্যাভ টু ডিসকাস দ্য রিলেশন বিটুইন ডেভেলপমেন্ট অফ প্রিন্টিং প্রেস অ্যান্ড গ্রোথ অফ এডুকেশন, তা আমাদের মধ্যে উভয়ের লিঙ্কটা খুঁজতে হবে যে কোথায় এই যোগসূত্রগুলো, কোথায় শিক্ষা বিস্তার আর এই ছাপাখানার গ্রোথ, এইগুলো একসাথে সম্পর্কযুক্ত। তার আগে আমরা একটু কনটেক্সটটা যদি আলোচনা করি, আমরা কি দেখব, কোন সময়কালে এই ভাবনা চিন্তা গড়ে উঠছে এবং কোন সময়কালে আমরা পড়াশোনা করছি। সময়কালটা 19th century, যেখানে এ লার্জ নাম্বার অফ ইন্ডিয়ানস সো কল্ড they are illiterate. So-called they are illiterate people during 18th and 19th centuries India. They're nowhere attached with education. A limited person, a small number of people were educated Indian. Mostly they lived in towns. They felt that, however, need of books. শিক্ষা বিস্তার অনেক বেশি প্রয়োজন, বই দরকার। কোথাও শিক্ষা বিস্তার এই ব্রিটিশ শাসন ব্যবস্থার মধ্যে আমাদের প্রয়োজনীয়, নিজেদের শিক্ষিত করতে এবং নিজেদের উন্নতির জন্য। সেই জায়গা থেকে একটু একটু করে বই প্রকাশ, ছাপাখানার গড়ে ওঠা এবং আস্তে আস্তে ছড়িয়ে পড়া। সেখানে যদি আমরা এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আলোচনা করতে যাই, আমরা দেখব যে প্রথমেই যদি আমরা দু একটা পয়েন্ট আকারে যদি আলোচনা করি, প্রথমেই যেই পয়েন্টটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে একটা মাস প্রোডাকশান হচ্ছে। এই প্রিন্টিং প্রেস ইমপ্রুভমেন্ট ডিরেক্টলি মাস প্রোডাকশানকে হেল্প করছে, কারণ অ্যাফোর্ডেবল প্রাইসে সকল মানুষ বই পাচ্ছে। নট অনলি পন্ডিতস, যারা শিক্ষার সঙ্গে যুক্ত তারা নয়, পিপল হু ওয়ান্টেড টু বাই দ্য বুকস, তারা যে সহজে বইটা কিনে আনতে পারছে, কারণ প্রাইসটাও সেই সঠিক মূল্যের ছিল। এবং এই চিন্তাভাবনায় পরবর্তীকালে আমরা যদি দেখি যে একটা কমার্শিয়াল অ্যাটিটিউড আনছে, বিজনেসম্যানদের সাহায্য করছে যে আমরা বিকল্প একটা নিজেদের আর্থিক অবস্থা উন্নতির জন্য একটা বিকল্প চিন্তা হিসাবে আমরা প্রেস প্রতিষ্ঠা করলেও করতে পারি। আমরা এইভাবে আমাদের অর্থের যোগান হলেও হতে পারে, এটা আমাদের পেশা হলেও হতে পারে। এই ভাবনা থেকেই যখন এত পাঠক সংখ্যক একটা বিরাট সংখ্যক পাঠক একদিকে গড়ে উঠছে,
তাহলে একটা মাস প্রোডাকশন দেখা দিচ্ছে। তার মূলে হচ্ছে বিভিন্ন জায়গাতে, কলকাতা শহরের বিভিন্ন স্থানে, বিভিন্ন জায়গাতে প্রচুর প্রেস গড়ে উঠছে। তোমরা যদি আগের ভিডিও দেখো, সেখানে আমরা আলোচনা করছি ইন বিটুইন 1780 টু 1800 দ্য মোর দ্যান 17 প্রেস ইন ইন্ডিয়া। 17টা প্রেস গড়ে উঠছে, দ্য মোস্টলি ইন বেঙ্গল, বাংলাতেই গড়ে উঠছে প্রেসগুলো। ডিরেক্টলি এগুলো বিভিন্ন বইয়ের ট্রান্সলেশন, অনুবাদ, এইগুলোকে সরাসরি বাজারে আনছে। সেকেন্ড পয়েন্ট যে আমরা আলোচনা করতে পারি সেটা হচ্ছে বিভিন্ন ভাষায় বই প্রকাশ, মানে বিভিন্ন প্রভিন্সিয়াল ল্যাঙ্গুয়েজে বই আসছে। দেখো, মানে আগে যদি আমাকে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হয়, তাহলে তাদের মতো করে ভাবতে হবে। সেখান থেকে মহাভারত বা রামায়ণের মতো মহাকাব্যের অনুবাদ, গীতার অনুবাদ, বাইবেলের অনুবাদ, সহজ সহজ অনুবাদ বাজারে প্রকাশিত হচ্ছে বই আকারে। সেগুলি জনসংখ্যার যারা সাধারণ মানুষ, যারা ডিরেক্টলি যে এডুকেশন সিস্টেমের সঙ্গে যুক্ত আছে তারা নয়, তার বাইরে সাধারণ মানুষও এই বইগুলি কিনছে এবং পড়াশোনা করছে। তার মূল কারণ হচ্ছে প্রচুর রিজিওনাল ল্যাঙ্গুয়েজে বই প্রকাশিত হচ্ছে, অনেক প্রভিন্সিয়াল ল্যাঙ্গুয়েজকে অনেক বেশি ফোকাস করা হচ্ছে। কারণ একটু খেয়াল করলে দেখতে হবে, কলকাতা শহরে যে সমস্ত প্রেস গড়ে উঠছে তার মধ্যে পার্সিয়ান প্রেস, হিন্দুস্তানি প্রেস, এখান থেকে বিভিন্ন ভাষায় বই প্রকাশ হচ্ছে। এমনকি বাবুরাম যে প্রেস প্রতিষ্ঠা করছে, তার মূল যে সেই ছাপাখানা থেকে যে প্রকাশিত বই বাজারে আসছে, সেটা নাগরি হরপে মানে প্রকাশিত হচ্ছে। হ্যাঁ, নাগরি একটা সংস্কৃতের একটা পুরনো ভার্সন, প্রাচীন ভার্সনকে নাগরি স্ক্রিপ্টটাকে দেখা যায়, সেইটা প্রকাশিত হচ্ছে এবং সাধারণ মানুষ সেই হরপগুলিতে বই নিয়ে পড়ছে। সুতরাং জনসংখ্যার বিভিন্ন অংশ, যারা বিভিন্ন ভাষা থেকে বিলং করছে, তারাই বইগুলো পাচ্ছে এবং তাদের একটা ধারণা গড়ে উঠছে এবং ডিরেক্টলি তারা সরাসরি শিক্ষার সাথে যুক্ত হতে পারছে। পরের পয়েন্ট যেটা আলোচনা করতে পারি সেটা হচ্ছে কোয়ালিটি একটা ইমপ্রুভমেন্ট করছে। তার কারণ আগের যে বইগুলো, সেখানে কি দেখবো যে এই মেনলি ম্যানুস্ক্রিপ্ট, অর্থাৎ স্ক্রিপচার বেস একটা এডুকেশন ছিল। সেটা হ্যান্ড টু হ্যান্ড সাপ্লাই হতো। একটা পুঁথি, একটা স্ক্রিপচার একজন পড়লো, তার পরের জনকে সাপ্লাই দিল, সে পড়ে শিক্ষা লাভ করলো। ডেলি পড়তে পড়তে তার কোয়ালিটি ডিটোরিয়েট করছে। তার কোয়ালিটি মানে পেজের কোয়ালিটি, কালির কোয়ালিটি। কারণ একজন একটা লেখা, একটা পুঁথি তো 25 বছর, 30 বছর, 50 বছর তো দিতে পারে না, তার একটা তো লিমিটেড টাইম আছে। আবার একটা পুঁথি থেকে 10 জন একসঙ্গে পড়তে পারে, কিন্তু একটা বই আমি ছাপালে সেটা সুযোগ আছে 10টা সেম কপি প্রকাশ করা। সেই জিনিসটাই হচ্ছে যখন ছাপাখানার বিস্তার হচ্ছে, যখন কোয়ালিটি কে গুরুত্ব দেওয়া হচ্ছে, নতুন ব্লক নির্মাণ হচ্ছে, বিভিন্ন হরফ আসছে, কাগজ বিভিন্ন আনা হচ্ছে, কালি নিয়ে গবেষণা হচ্ছে, সেখানে নতুন নতুন এই রঙিন বই প্রকাশ, তাদের ছাপ পাঠককে আকৃষ্ট করছে। আর হচ্ছে কম খরচে, আমি আগেই বলছিলাম, নেক্সট পয়েন্ট যদি ডিসকাস করি, কম খরচে একটা বই পাওয়া যাচ্ছে, যেখানে প্রচুর সংখ্যক বই প্রকাশ হচ্ছে। সেখানে যদি দুটো পার্টকে আমি ভাগ করি, দুটো জিনিসকে আমি বলছি, যে একটা হচ্ছে জনশিক্ষা বা গণশিক্ষা, একটা হচ্ছে বিদ্যালয় স্তরের শিক্ষা। এই দুটো প্যারামিটার যদি দেখি, বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে 1817 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত ক্যালকাটা স্কুল বুক সোসাইটি। তারা বিদ্যালয় স্তরের শিক্ষার্থীদের জন্য বই নিয়ে বিভিন্ন গবেষণা চালাচ্ছে এবং ফ্রি বই প্রোভাইড করছে বিভিন্ন স্কুলকে। ঠিক তেমনভাবে তার আগে থেকে 1800 খ্রিস্টাব্দে এস্টাবলিশ হয় শ্রীরামপুর মিশন প্রেস। দে প্রোভাইডিং মেনি বুকস, নট অনলি বেসড অন মেন স্ট্রিম এডুকেশন। সরাসরি শিক্ষার সঙ্গে যুক্ত এমন বই তো না নয়, তারা সাধারণ মানুষ যাতে চাষ করেও খেতে পারে সেই জন্য এগ্রিকালচারের ওপর বই ছাপাচ্ছেন। উইলিয়াম কেরি নিজে কৃষি বিষয়ক বিভিন্ন জ্ঞান আহরণ করে সেখানে বাংলায় বই প্রকাশ করে বাজারে প্রকাশ করছে। এরকমও উদাহরণ শ্রীরামপুর মিশন প্রেসের আছে। তাই মানুষ এই বইগুলো কিনছে। পঞ্জিকা ছাপা হচ্ছে, শুধু অনুবাদের কাজ, বিভিন্ন বাইবেল, রামায়ণ, মহাভারত অনুবাদের কাজ তো তারা পড়ছেই, তার বাইরে এই ধরনের কাজগুলো প্রকাশিত হচ্ছে এবং সাধারণ মানুষ এগুলো গ্রহণ করছে এবং অ্যাকিউরেট একটা নলেজ ট্রান্সমিশন হচ্ছে। নেক্সট পয়েন্ট হচ্ছে ট্রান্সমিশন অ্যান্ড অ্যাসিমিলেশন কেন বলছি? কারণ পাশ্চাত্যের বিভিন্ন বইগুলি পড়তে গেলে সরাসরি ইংরেজি ছিল একমাত্র মাধ্যম, কিন্তু তখন যখন এখানে মিশনারি
আসছে, বিভিন্ন প্রেস এস্টাবলিশ হচ্ছে, তারা জনসংখ্যার একটা বিভিন্ন অংশকে ডিরেক্টলি এডুকেশন সিস্টেম আনার জন্য, পাঠক সংখ্যা বাড়ানোর জন্য বিভিন্ন রিজিওনাল প্রভিন্সিয়াল ল্যাঙ্গুয়েজে যখন বই ছাপাচ্ছে, তখন কি হচ্ছে, এই এই ভাবনাগুলোর একটা ট্রান্সমিশন হচ্ছে। অর্থাৎ একটি ফিলোসফির বই যেটা ওয়েস্টার্ন এডুকেশন থট থেকে বিলং করছে, সেই বইটা ভারতীয় ভাষায় যখন প্রকাশ হচ্ছে, ভারতীয় পাঠক সেই ভাবনা, তার মেধা দিয়ে বইটা ভাবতে পারছে। অর্থাৎ ট্রান্সমিশন হচ্ছে, সেখান থেকে জ্ঞান একজন ভারতীয় ব্যক্তির কাছে আসছে, এবং এই ট্রান্সমিশনটা একসঙ্গে অ্যাসিমিলেশনে কনভার্ট হচ্ছে। অর্থাৎ ভাবনার একটা মেলবন্ধন হচ্ছে, পাশ্চাত্য সংস্কৃতি, শিক্ষা, চিন্তা ভাবনার সাথে কোথাও একটা তারা এক ফিল করছে। এই ভাবনাগুলি তারা ইন্সপায়ার হচ্ছে বিভিন্ন সময় বিভিন্নভাবে। সেখান থেকে লিবারেলিজম, ন্যাশনালিজমের বিভিন্ন থট, এই ভাবনাগুলি তাদেরকে পরবর্তীকালে ভারতের নবজাগরণ এবং স্বাধীনতা সংগ্রামেও একটা জনমত বা পাবলিক স্ফিয়ার প্রতিষ্ঠা করতেও হেল্প করেছিল। এবং এই এডুকেশন যে মেন স্ট্রিম এডুকেশনকেও ডিরেক্টলি হেল্প করেছিল তা নয়। আমাদের নেক্সট পয়েন্ট যদি ডিসকাস করি, নেক্সট পয়েন্ট হবে আদার ফিল্ডকেও এরা হেল্প করছে। যখন বই প্রকাশ হচ্ছে, মহিলাদের জন্য যখন বই প্রকাশ হচ্ছে নারী বিষয়ক ভাবনাকে কেন্দ্র করে, এবং তাদের মানে ওমেন স্কুলস অলসো এস্টাবলিশ, ম্যাগাজিন, বুকস, পিরিয়ডিক্যালস অলসো introduced during that time, স্পেশালি ফর উইমেন অ্যান্ড চাইল্ড। অর্থাৎ শিশু এবং নারীদের জন্য বিভিন্ন বই বিভিন্ন সময় বাজারে আসছে। অ্যাজ ফর এক্সাম্পল, রাধাকান্ত দেব লিখছেন স্ত্রী শিক্ষা বিধায়ক বলে একটি বই 1849 খ্রিস্টাব্দে প্রকাশিত হচ্ছে। সেখানে তিনি নারী বিষয়ক বিভিন্ন ভাবনাগুলিকে তুলে ধরছেন। এই বই একই সঙ্গে অনেক মহিলাকে উদ্বুদ্ধ করছে, পাঠক হিসাবে তারাও এর মধ্যে ঢুকছে, অর্থাৎ শিক্ষা বিস্তারকে ডিরেক্টলি হেল্প করছে। ঠিক তেমনই শিশু শিক্ষা, মদনমোহন তর্কালঙ্কার একটি বই লিখলেন শিশু শিক্ষা, বইটির নাম। তাতে একটা বিখ্যাত কবিতা আছে, তোমরা জানো অনেকেই, পাখি সব করে রব রাতি পোহাইল, বিখ্যাত একটি লাইন, এখনো আমাদের মনে গেঁথে আছে। তখনকার ভাবনা ডিরেক্টলি শিশু শিক্ষার মধ্যে আসছে, এবং তার পরবর্তীকালে 1850 পর থেকে যে পরিমাণ চাইল্ড স্টুডেন্টদের জন্য যে পরিমাণ বই পাবলিশ করা হয়েছে, তার সংখ্যা ভাবা যাবে না। 1855 দিকে বিদ্যাসাগরের বর্ণপরিচয় আসছে, এবং তার কতগুলি এডিশন, 13-15 বছরের মধ্যে একাধিক এডিশন বাজারে প্রকাশিত হচ্ছে। অর্থাৎ এই 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 ডোমেনগুলোকেও ফিল করতে পেরেছিল, অর্থাৎ নারী শিক্ষা, শিশু শিক্ষার ব্যাপারগুলো শিক্ষাকে ডিরেক্টলি হেল্প করেছিল। তাহলে আমাদের মোটামুটি একটা আলোচনা আমরা বুঝতে পারলাম যে শুধুমাত্র মিশনারিদের চিন্তাভাবনা নয়, ভারতীয় ব্যক্তিবর্গের উদ্যোগ এবং বিভিন্ন শিক্ষার সঙ্গে যুক্ত মানুষ, যারা সরাসরি পাঠক, লেখক, তারাও এই কাজে যুক্ত হচ্ছেন। ছাপাখানা যখন প্রকাশ হচ্ছে, তারাও তাদের বিভিন্ন লেখা ভাবনা দিয়ে এই ছাপাখানাকে আরও উদ্বুদ্ধ করতে পেরেছেন। সুতরাং সব দিক থেকেই আমরা বিচার করে বলতে পারি যে এই সময় শিক্ষা বিস্তারে ছাপাখানা যেটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কিন্তু ভারতের মতো দেশে, যেখানে একটা শিক্ষার জন্য একটা বিপ্লব দরকার ছিল, সে বিপ্লবের যদি একটা সূচনা বলতে পারি, সেটা মানুষের ভাবনার দ্বারা কতটা সঞ্চারিত হয়েছিল, কতটা ট্রান্সমিশন হয়েছিল, সেটা পরের কথা। কিন্তু এটা ঠিক যে প্রিন্টিং, প্রচুর পরিমাণে ছাপা বই ভারতীয়দের না চাইতেও তাদের হাতের সামনে এসে পৌঁছায়, এবং সেটা যে এক ধরনের বই তা নয়, এবং বিভিন্ন ধরনের বই, বিভিন্ন ভাবনার বই বিভিন্ন সময় আসছে। আমার কাছে একটা পাঁজি আছে, পুরনো পাঁজি, আমি আজকেই দেখছিলাম যে পাঁজির ইতিহাস পড়ছিলাম, সেখানে দেখলাম যে কীভাবে 1840-এর পর থেকে বিভিন্ন পাঁজি বিভিন্ন পাবলিকেশন থেকে প্রকাশ হচ্ছে, এরা তারা এই ভাবনা চিন্তাগুলি করছে। সুতরাং সমস্ত ফিল্ড ফিল আপ হয়েছিল এই প্রেসের ইমপ্রুভমেন্টের দ্বারা, এটা প্রেসের ডেভেলপমেন্টের দ্বারা, এবং এডুকেশনের সঙ্গে এই ধরনের প্রেসের যে একটা পারস্পরিক সম্পর্ক আছে, সেটা নিয়ে কোনো দ্বিমত নেই। এবং ইন দ্য লং রান ভারতীয়দের কুসংস্কার দূরীকরণ, ভাবনা চিন্তার গঠন, উদারনীতি, জাতীয়তাবাদের মূল একটা বীজ বপন করতে পেরেছিল এই ধরনের প্রেসের কার্যকলাপগুলি। সুতরাং পূর্বের মাধ্যমিকের যদি কোয়েশ্চেনগুলো তোমরা দেখো, তাহলে এখানে 2 বছর আগে সম্ভবত একটি কোয়েশ্চেন এসেছে, এক্সপ্লেইন দ্য রিলেশনশিপ বিটুইন ডেভেলপমেন্ট অফ প্রেস অ্যান্ড গ্রোথ অফ এডুকেশন। অর্থাৎ শিক্ষা বিস্তারে ছাপাখানা কতটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তা বিশ্লেষণ করো। 4 নম্বর একটি কোয়েশ্চেন এসেছে, পূর্বের মাধ্যমিকের কোয়েশ্চেন একটু ফলো করলেই দেখতে পাবো।
এই জায়গা থেকে পরের বছর 5th চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা আছে, কারণ আগের কোয়েশ্চেনে সম্ভবত রবীন্দ্রনাথের শান্তিনিকেতন ভাবনা পড়েছে। এই জায়গা থেকে টেস্ট থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা আছে। তোমরা এই জায়গাগুলো ভালো করে ফলো করো। যে কোনো পাঠ্য বই থেকে তোমরা পড়তে পারো। আমি ভিডিও শেষে ডিসক্রিপশন বক্সে দুটো নোটস আমি অ্যাটাচ করে দিচ্ছি, একটা ইংলিশ মিডিয়ামের জন্য, একটি বেঙ্গলি মিডিয়ামের জন্য। যার যেটি সুবিধা হবে সেটি দেখো। কোনো সমস্যা থাকলে পরে আমার সঙ্গে ডিসকাসও করতে পারো। কোনো প্রশ্ন থাকলে ওখানে কমেন্ট বক্সেও লিখতে পারো। যে কোনো টেক্সট বই পড়ো। নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করব কীভাবে কমার্শিয়ালাইজেশন আসছে, মানে পেস কেন্দ্রিক ভাবনা থেকে একটা কমার্শিয়াল অ্যাটিটিউড গড়ে উঠছে এবং বিভিন্ন পেস কমার্শিয়ালি মুনাফা লাভ অর্জন করে ব্যবসায়িক উদ্যোগকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে, এবং সেখানে বিভিন্ন প্রেস এবং উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছাপাখানা কী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আমরা পরের ভিডিওতে আলোচনা করব। সকলে ভালো থেকো। নিশ্চয়ই তোমাদের সাথে পরের ক্লাসে আবার আমরা একসাথে পড়াশোনা করব। নমস্কার।